চাই। এবার মুখোমুখি হয়ে সোজাসুজি ঈষৎ বাদামি চোখের দিকে তাকালো রমণী। দুপাশে ঘাড় নাড়িয়ে বলে উঠল, আপনার পায়েল পরানো হয়ে গিয়েছে না? এবার ছাড়ুন আপনি, আমি শাড়ি ঠিক করব। আরাপ তখন বলে উঠল, এখন একটু আদর করা যাবে না? বিয়ের রাত আস্তে আস্তে তো এখনো গোটা একদিন বাকি। আর বাকি কথাটুকু শেষ করতে দিল না তিতির। পিছন ঘুরে চলে যেতে যেতে ঠোঁট টিপে আওড়ালো তিতির, তাহলে গোটা একদিনই অপেক্ষা করুন। আপনি তো বললেন বিয়ের রাতে আদর করবেন। কিন্তু তিতির দু কদম যাওয়ার আগেই হাতে হ্যাচকা টানে আরাপের বুকের সাথে এসে ধাক্কা খেল তিতিরের পিঠ। তিতির আর পেছনের মানুষের কাছ থেকে ছুটে পালানোর সাহস করল না। আরাপের তপ্ত শ্বাস ফেলল তিতিরের ঘাড়ের পেছনে। খোলা চুলগুলো তর্জনী দিয়ে সরিয়ে ডান কাঁধের পাশে রাখলো আরাপ। পরপর নিজের ওই চিবুকটা রাখলো তিতিরের বাম কাঁধে। মহাছন্ন কণ্ঠে আওড়াল আরাপ, আমার বউ পাখিকে আদর করতে গোটা একদিন কেন, এক যুগ অপেক্ষা করতে হলেও আমি রাজি। তবুও তাকে যে আমার চাই। অসুর শ্বশুরের সাথে যুদ্ধ করে হলেও আমার বউকে চাই, একদম নিজের করে। আর ঠিক সেই সময়েই দরজা ঠেলে ভিতরে হুমড়ি খেয়ে পড়ল জিল্লু আর ডুবাই। মিনিট খানেকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অতপর চট করেই তিতি সরে গেল আরাপের বুক থেকে। দুজনেই বুঝতে পারছে ওরা দরজার বাইরে ঘাপটি মেরেই ছিল। আরাপের মেজাজ তখন তুঙ্গে। চিরবির করছে আরাপের মাথা। তবুও দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলো আরাপ, তোরা বাইরে দাঁড়িয়ে কি করছিলি? জিল্লু হাঁটু ছেড়ে উঠে দাঁড়ালো, সঙ্গে টুবাই। দুজনকেই চোর চোর মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাপ আবার বলে উঠল, বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি তাই তো? এই, লজ্জা করে না তোদের? আমি না তোদের বড় ভাইয়ের মতো? তিতির না তোদের ভাবি হয়? আর তোরা লুকিয়ে লুকিয়ে সেই ভাই ভাবির কথা শুনছিলি? মানলাম বাঙালি পাইপেথি নাই, তাই বলে একেবারে দরজা ভেঙে ফেলবি? বিয়ের দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গুমোট হয়ে থাকা পরিবেশটা হুট করে নামা এই মুষলধারে বৃষ্টিতে সকলে ফেলল স্বস্তির নিঃশ্বাস। তবে বিপত্তিও কম নয়। রাস্তাঘাটে বেহাল দশা। হাঁটু সমান কাদা জলে যেন থই থই করছে পুরো এলাকা। তাই বলে বিয়ের তোড়জোড় যে থেমে থাকেনি। সেই সকাল থেকেই শুরু হয়েছে সদাগর বাড়ি এলাহি কারবার। আত্মীয় কুটুম থেকে শুরু করে পার্টি অফিসের লোকজন কম কম করছে পুরো ইমা সদাগরে বাড়িটি। আর এইদিকে নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে আজলাইন, ইমাদ সদাগরের শালক। এই বিয়েতে প্রথম থেকে তার যে ঘোর আপত্তি, তবুও ভগ্নিপতির কথার উপরে কথা বলা সাজে না, তাই কিছু বলতেও পারছে না সে। না হলে তো যে ছেলে তাকে ৩-৪ দিন গুদাম ঘরে আটকে রেখে বাস থেরাপি দিয়েছে, তার সাথে নিজের ভাগ্নি বিয়ে তো সে কিছুতেই হতে দিত না। এসব কিছু ভাবনার মধ্যে বেশ উসকুস করছে আজলাইন। বিয়ে তো সেই সন্ধ্যায়, এখন সবে মাত্র বিকেল। আগর যদি ভাঙতে হয় তাহলে এখনই ভাঙতে হবে। এসব ভাবনা নিয়ে আজলাইন যখন মালিকের ঘরে গেল, তখন দেখতে পেল পরনে সাদা পাঞ্জাবি আর বাংলা লুঙ্গি পরেই দাঁড়িয়ে আছে ইমাদ সদাগর গেটের দিকে মুখ করে। তখন আজলাইন ব্যগ্র কদমে তার কাছে এসেই বলে উঠল, দুলা ভাই, আমি কিন্তু জানি আপনি আমাজানের বিয়া ওই পোলার লগে মন থেইকা দিছেন না। কেমনে দিবেন? ওই পোলা আপনার অকপটে পার্টির নেতা, আপনার শত্রু। আপনার একমাত্র শালকে আটকাইরা রাখছিল গুদাম ঘরে। এর একটা বদলা না নেওয়া পর্যন্ত আমার যে শান্তি নাই। তখনই ইমাদ সদাগর শান্ত স্বরে বলে উঠল, তুমি কি চাও? আজলাইন প্রতি উত্তরে বলে উঠল, আমি তো চাই আজকাই ওই আরাপের কবর খুঁড়তে। সাথে সাথে ইমাদ সদাগর বলে উঠল, চুপ করো। বরযাত্রী রওনা দিতেছে আজলাইন, পাগলের মতো আর কথা বইল না। আমার আম্মাজান রে ওই পোলা ভালোবাসে, আগুনের ভিতর থেইকা বাইর কইরা আনছে, নিজের জানে পরোয়া না কইরা। আর যে আমার আম্মাজান রে বাঁচাইছে, তার কোনো ক্ষতি আমি কেমনে করতে দেই তোমারে? আজকের এই বিয়া হইব, আর আমার মতোই হইব। তবে ঘটনার পর একটা জিনিস আমি উপলব্ধি করেছি, আমার জীবনে আম্মাজানের সুখের চাইতে বড় আর কিছুই না। আজলাইন কিছু বলতে গিয়েও থামল। তারপর তরতর করে রুম থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। তবে যেতে যেতে মনে মনে আওড়ালো আজলাইন, এই বাড়িতে আজকা কোনো বরযাত্রী ঢুকবো না ভাইজান। ঢুকলে ঢুকবো শুধু আরাপের লাশবাহী গাড়ি। তবে সবাই জানবে ওই পোলা খুনের পিছনে আপনিই দায়ী। আজলাইন রুম থেকে বের হয়ে যাওয়ার পরই তার কথাগুলো কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ইমাদ সদাগর। প্রবীণ মুখখানায় ঘিরে রইল দুশ্চিন্তা আমোদ। আরাপ যে তারও অপছন্দের। বন্দুকের বাইরেই
একদম টিবার চাপ দিয়ে একদম খুন করার মতো অপছন্দের মানুষ আরাপ। তার বাঁচা মরা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই সদাগর বাড়ির কর্তার। তার চিন্তা তো শুধু তিথিকে নিয়ে। আরাপের সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই একটু একটু করে বদলালো তার গম্ভীর একগুঁয়ে মেয়েটা। উড়ে বেড়াতে লাগলো রঙিন প্রজাপতির মতো। সেই মেয়ের উচ্ছ্বসিত মুখটা বারংবার ভেসে বেড়ালো ইমা সদাগরের চোখের সামনে। তিতিরও যে বাবার মতোই অন্তর্মুখী স্বভাবের। তার যে কাজকর্মে প্রবল বিরক্ত হতো তার মেয়েটা, তবুও মিটিমিটি করে হাসতেন ইমা সদাগর। কোথায় কোথায় যে মেয়ের অভিমানী মুখ দেখে তাকে বসিয়েছিলেন মায়ের আসনে। আমাজান ছাড়া মেয়ের নাম ধরে খুবই কম বোধহয় ডেকেছিলেন তাকে। আর সেই মেয়েরই এমন একটা সুখের দিনে কোনো অশিষ্ট কাজ সে আজলাইনকে করতেই দেবে না। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত হলো। নির্বিঘ্নে বিয়ে শেষ করে তিতির চৌধুরী বাড়িতে পাঠানো আগ অবধি শালককে চোখে চোখে রাখার অভিপ্রাণে ঘর ছেড়ে সে নিচে নেমে এলেন সদাগর কর্তা। পাঞ্জাবি পকেটে রাখা রিভলভারটা হাত দিয়ে দেখে নিলেন একবার। আজলাইন আরেকটা উল্টোপাল্টা কাজ করলেই এই রিভলভারে একটা গুলি নিশানা হারাবে না আজ। পুরো ঘর ভর্তি মেহমান। অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে বরকনের স্টেজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো দোতলা ভবন জুড়ে জ্বলে উঠল ফেরি লাইট। বরযাত্রীর গাড়ি মেন গেট পেরিয়ে সদাগর ভিলার সামনে দাঁড়াতেই শোনা গেল এক ঝাঁক তরুণ তরুণীর উচ্ছ্বাস। তিতির বউ সাজে দুরু দুরু বুকে বারান্দায় এসে ঝুঁকে দাঁড়ালো। আরাপকে বর বেশে এক ঝলক দেখতে পয়াতে ডিপ ডিপ শুরু হলো তার বুকের ভিতর। আর ঠিক তখনই সাফেদ শেরওয়ানি পরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তার প্রাণ পুরুষ। যে পুরুষটা 20 পেরানোর আগেই জীবনে এসে ধরা দিয়েছে তার প্রথম ভালোবাসা, প্রথম প্রণয়। আরাপ গাড়ি থেকে নেমেই সোজাসুজি তাকালো তিতিরের বারান্দার বরাবর। আচমকা সন্ধি হলো দুজোড়া ছটপটে চোখের। দুজনেরই মনের ভেতর ধুক ধুক করে উঠল অজানা ভালো লাগায়।